আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমি তোমাদের সাথে তোমাদের নবম দশম শ্রেণীর বা এসএসসি তোমরা যারা 2026 এবং 27 সালে পরীক্ষা দিবা, 26 এবং 27 সালে যারা পরীক্ষা দিবা তাদের বাংলা প্রথম পত্র বইয়ের শুভা গল্পটা সম্পূর্ণ আলোচনা আজকে আমি করব। ঠিক আছে, এই ক্লাসের মাধ্যমে আমি তোমাদের সাথে তোমাদের যে শুভা গল্পটা আছে তোমাদের বইয়ের, সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো কি কি বিষয় থাকবে আমাদের আজকে আলোচনার বিষয়ে? তো এটা হচ্ছে আমাদের বেসিক টু প্রো কোর্সের একটা ক্লাস। এই ক্লাসটা আমরা আপাতত তোমাদের জন্য ফ্রি করে দিলাম, হ্যাঁ, তো যাতে তোমরা আমাদের ক্লাস কোয়ালিটিগুলো বুঝতে পারো। তো তোমরা যারা আমাদের সাথে পেইড কোর্সে যুক্ত হবা তারা তো আসলে এগুলো আবার সুন্দর ডিটেলস ক্লাস তো দেখতেই পাবা। তো এটা হচ্ছে আমাদের বেসিক টু প্রো কোর্সের একটা ক্লাস। এসএসসি 2026 এবং 27 সালে যারা তোমরা কি দিবা, পরীক্ষা দিবা, অর্থাৎ এখন যারা নবম শ্রেণী অথবা দশম শ্রেণীতে আছো তাদের জন্য এই ক্লাসটা। তো চলো আমরা গল্পটা আগে সুন্দর করে পড়ি, তারপরে গল্পর পর আমরা লেখক পরিচিতি পড়বো। লেখক পরিচিতির পর আমরা বিস্তারিত এমসিকিউ সিকিউ সব কিছু কিন্তু সুন্দরভাবে সমাধান করব। তো চলো দেখি। শুভা, শুভা আসলে একটা কিন্তু মেয়ের নাম। হ্যাঁ, শুভা আসলে কার নাম? শুভা হচ্ছে একটা মেয়ের নাম। তো কি লেখা আছে চলো আমরা একটু দেখি। মেয়েটির নাম যখন সুভাষিনী, সুভাষিনী এই কথাটা একটু মাথায় রাখবা। মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হইয়াছিল তখন কে জানিত সে বোবা হবে। অর্থাৎ মেয়েটার নাম যখন সুভাষিনী রাখা হয়েছিল তখন কে জানে সে বোবা হবে। এই কথা হচ্ছে সে বোবা হবে। বোবা মানে কি? সে কথা বলতে পারে না, এরকম আর কি। কে জানিত সে বোবা হবে? তার দুটি বড় বোনকে সুকেশিনী, একটা বড় বোনের নাম কি বলতো? সুকেশিনী ও সুহাসিনী নাম দেওয়া হয়েছিল। তার মানে শুভা যে মেয়েটা, তার দুইটা বড় বোন ছিল, একজনের নাম সুকেশিনী আর একজনের নাম হচ্ছে সুহাসিনী। তাই মিলের অনুরোধে বাপ ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে। অর্থাৎ বড় দুটা মেয়ের নাম যেহেতু সুকেশিনী ও সুহাসিনী, তো সেই নামের মিলের জন্য তার বাবা তার নাম রাখেন সুভাষিনী, এটাই বলা আছে। এখন সকলে তাকে সংক্ষেপে শুভা বলে, অর্থাৎ সুভাষিনীকে সংক্ষেপে কি বলে? শুভা বলে। তো আমরা এখানে বুঝলাম যে শুভা কিন্তু একটা বোবা মেয়ে, বাপের 3 নাম্বার মেয়ে, অর্থাৎ তার বড় দুইটা বোন আছে, তারপরে সে কি? সে 3 নাম্বার। হ্যাঁ, দস্তুর মতো মানে পুরা দমে, মানে পুরাপুরিভাবে অনুসন্ধান ও অর্থব্যয় বড় দুটি মেয়ের বিবাহ হয়ে গেছে। অর্থাৎ অনেক খোঁজাখুঁজি করার পর ভালো পাত্র দেখে বড় দুটা মেয়ের বিবাহ হয়ে গেছে। এখন ছোটটি পিতামাতার নীরব হৃদয় ভারের মতো বিরাজ করছে। অর্থাৎ ছোট মেয়েটা কি হচ্ছে? সে যেহেতু বোবা, তো তার ভালো জায়গায় বিয়ে হবে না, তো এই ভেবে তার বাবা মার হৃদয় ভার মানে মনের মধ্যে অনেক কষ্ট। হৃদয় ভার মানে কি? যে হৃদয়ের মধ্যে বা মনের মধ্যে অনেক কষ্ট তার বাবার মধ্যে বিরাজ করতেছে, অর্থাৎ তার মনের মধ্যে সেটা অবস্থান করতেছে। তো এটা বলা হয়েছে। তাহলে এখানে আমরা যেটা শিখলাম সেটা কি? মেয়েটার নাম সুভাষিনী, তার দুইটা বোন আছে, একটা নাম হচ্ছে সুকেশিনী ও সুহাসিনী। আর এই দুটা মেয়ের মানে তার বড় দুই বোনের নামের মিলের কারণে তার নাম রাখা হয়েছে কি? সুভাষিনী। সংক্ষেপে তাকে বলা হচ্ছে কি? শুভা। তো বড় দুটা মেয়ের খুব জাঁকজমকভাবে বিবাহ হয়েছে। তো ছোট মেয়েটা যেহেতু বোবা, তার এখনো বিয়ে শাদী হচ্ছে না বা হবে না, সেই কারণে তার কি হচ্ছে? তার বাবা মা এটা ভেবে, বোবা ভেবে তার বাবা মার কি হচ্ছে? মনের মধ্যে কষ্ট হচ্ছে, সেটাই এখানে বলা হচ্ছে। তো এখন চলো দেখি। সে কথা কয় না যে সে অনুভব করে, যে কথা কয় না সে যে অনুভব করে ইহা সকলের মনে হয় না। অর্থাৎ সে তো কথা কয় না, তার যে একটা মন আছে, সে যে সব কিছু বুঝতে পারে, এটা সকলে ভাবেই না, এটা বুঝতে চাচ্ছে। এজন্য তাহার সাক্ষাতেই সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত। অর্থাৎ সে যে কথা বলতে পারে না, এটা ভেবে অনেকে তার সামনেই বলতো তার ভবিষ্যৎ, তোর ভবিষ্যৎ খারাপ, এরকম তার দুশ্চিন্তা প্রকাশ করিত। সে যে বিধাতার অভিশাপ রূপে, সে যে বিধাতার অভিশাপ রূপে তাহার পিতৃগৃহে আসিয়া জন্মগ্রহণ করেছে, এই কথা সে শিশুকাল হইতে বুঝিয়া লইয়াছে। অর্থাৎ লোকে যে তার সামনে উল্টাপাল্টা কথা বলতো, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করতো, তো এইটা সে বুঝতে পারছে যে সে তার পিতার অভিশাপ রূপে তার পিতার ঘরে জন্মগ্রহণ করছে। তাহার ফল এই হইয়াছিল, সাধারণের দৃষ্টিপথ হইতে সে আপনাকে গোপন করিয়া রাখিতে সর্বদাই চেষ্টা করিত। অর্থাৎ এই যে লোকে তার সামনে যে উল্টাপাল্টা কথা বলতো, তো এটা ভাবিয়ে সে নিজেকে সকল লোকের কাছ থেকে নিজেকে গোপন করিয়া রাখতো, অর্থাৎ আলাদা করে রাখতো। আমাকে সবাই ভুলিলে বাসি,
বেদনা কি কেহ কখনো ভোলে, অর্থাৎ সে চিন্তা করতো যে আমাকে সবাই যদি ভুলে যায় তাহলেই ভালো হয়, কিন্তু দুঃখের কথা কি ভোলা যায়, এটা বলছে। বেদনা কি কেহ কখনো ভোলে, অর্থাৎ দুঃখের কথা কখনো কি ভোলা যায়। পিতামাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল। পিতামাতার মনে সর্বদাই সে কি ছিল, জাগরুক ছিল, মানে জাগ্রত ছিল। জাগরুক মানে কি, জাগ্রত ছিল। পিতামাতার মনে সবসময় কি ছিল, সে জাগ্রত অবস্থায় ছিল বা জেগে ছিল, এটা বোঝাচ্ছে। জাগ্রত ছিল, জাগ্রত, জাগ্রত ছিল, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, বিশেষত তাহার মা তাহাকে নিজের ত্রুটি স্বরূপ দেখিতেন। তাহার মা তাহার ত্রুটি স্বরূপ দেখিতেন, যে তার মা মনে করতো মেয়েটা যেরকম বোবা হয়েছে এটা আমারে দোষ। তাহলে বিশেষত তার মা তাহাকে নিজের ত্রুটি স্বরূপ দেখিতেন, কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশরূপে দেখেন। মায়েরা কি করেন, অংশরূপে দেখেন। কন্যার কোনো অসম্পূর্ণতা দেখিলে যেন সেটা বিশেষ রূপে নিজের লজ্জার কারণ বলিয়া মনে করেন। তার মানে মাতারা সবসময় মনে করে যে কন্যারা তার মায়ের সব বৈশিষ্ট্য তার মায়ের কাছ থেকে পাবে। তো কোনো মেয়ে যদি বোবা হয় তাহলে তার মা নিজের ত্রুটি সব মা মনে করছে যে আমার ত্রুটির কারণে আমার মেয়েটা কি হয়েছে, বোবা হয়েছে, এটাই এখানে বলা হয়েছে। বিশেষত তার মা তাহাকে নিজের ত্রুটি স্বরূপ দেখিতেন। তার মা তার নিজের ত্রুটি স্বরূপ মনে করতেন, কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশরূপে দেখেন। তাহলে মাতা সবসময় কন্যাকে নিজের অংশরূপে দেখেন, এটা বোঝানো হয়েছে। কন্যার কোনো অসম্পূর্ণতা দেখিলে সেটা যেন বিশেষ রূপে নিজের লজ্জার কারণ বলিয়া মনে করেন। অর্থাৎ কন্যার কোনো দোষ ত্রুটি থাকলে মা সবসময় সেটা নিজের দোষ ত্রুটি বলে মনে করে। বরঞ্চ কন্যার পিতা বাণীকণ্ঠ, তাহলে এখানে একটা কথা মাথায় রাখতে হবে, কন্যার পিতার নাম কি বলতো, বাণীকণ্ঠ। তাহলে শুভার বাবার নাম কি, শুভার বাবার নাম কিন্তু বাণীকণ্ঠ। হ্যাঁ, শুভাকে তাহা অন্য মেয়ে অপেক্ষা একটু বেশি ভালোবাসিতেন, অর্থাৎ যেহেতু সে বোবা তার বাবা তাকে একটু বেশি ভালোবাসতেন। কিন্তু মাতা তাহাকে নিজের গর্ভের কলঙ্ক, অর্থাৎ মনে করতেন সে যখন মায়ের পেটে ছিল বা গর্ভে ছিল তখন সেটা কলঙ্ক জ্ঞান মনে করিয়া তাহার প্রতি বড় বিরক্ত ছিলেন। অর্থাৎ সে যখন পেটে ছিল তার মা তাকে মনে করতো যে সেটা আমার গর্ভের কলঙ্ক, অর্থাৎ যখন সে পেটের মধ্যে ছিল তখনই সে আমাকে কলঙ্কিত করেছে, বোবা হয়ে আমাকে সে কি করেছে, কলঙ্কিত করেছে, এটা বোঝাচ্ছে। জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত ছিলেন, তার বাবা মা তার উপর বিরক্ত ছিলেন। শুভার কথা ছিল না, কিন্তু তাহার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট, অর্থাৎ বিশাল পাতা বিশিষ্ট, পল্লব মানে পাতা, বড় বড় দুটো কালো চোখ ছিল, অর্থাৎ চোখের পাতার কথা বলা হচ্ছে। বড় বড় চোখ বিশিষ্ট, পাতা বিশিষ্ট দুটো চোখ ছিল, এটা বোঝা যায়। সুদীর্ঘ মানে বড়, দীর্ঘ, পল্লব বিশিষ্ট মানে পাতা বিশিষ্ট, বড় বড় দুটো কালো চোখ ছিল, চোখ ছিল। তাহার ওষ্ঠাধর মানে ঠোঁট, ওষ্ঠাধর মানে কি, ওষ্ঠাধর মানে কিন্তু ঠোঁট, মানে কিন্তু ঠোঁট। হ্যাঁ, ঠোঁট ভাবের আভাস মাত্রে কচি কিশলায়, কিশলায় মানে গাছের কচি পাতা, কিশলায় মানে গাছের কচি পাতা বোঝাচ্ছে। তাহলে ঠোঁট দুটো তার কিসের মতো, গাছের কচি পাতার মতো। ঠোঁট দুটো কিসের মতো, গাছের কচি পাতার মতো। তাহলে তাহার চোখ দুটো ছিল কেমন, সুদীর্ঘ পল্লব বিশিষ্ট, বড় বড় কালো দুটো চোখ ছিল। তাহার ওষ্ঠাধর ভাবের আভাস মাত্রে কচি কিশলয়ের মতো কাঁপিয়া উঠিত, অর্থাৎ তার এই যে ঠোঁট দুটো গাছের কচি পাতার মতো কাঁপিয়া উঠিত, এটা বোঝানো হয়েছে এখানে। কথায় আমরা যে ভাব প্রকাশ করি সেটা আমাদিগকে একটা নিজের চেষ্টায় গড়িয়া লইতে হয়। আচ্ছা, কতকটা তর্জমা করার মতো, সকল সময় ঠিক হয় না, ক্ষমতার অভাবে অনেক সময় ভুললেও হয়, কিন্তু কালো চোখ কিছু তর্জমা করিতে হয় না। মন আপনি আপনি তাহার উপরে ছায়া ফলে, ভাব আপনি তাহার উপরে কখনো প্রসারিত হয়, কখনো মুদিত হয়। মুদিত মানে বন্ধ হওয়া, মুদিত মানে কি হওয়া, বন্ধ হওয়া। হ্যাঁ, মানে চোখ বুঝে আসে, কখনো উজ্জ্বল ভাবে জ্বলিয়া ওঠে, কখনো ম্লান ভাবে নিভিয়া আসে, কখনো অস্তমান চন্দ্রের মতো, কখনো অনিমেষ ভাবে, অনিমেষ মানে অপলক ভাবে চাহিয়া থাকে, এক দৃষ্টিতে চাহিয়া থাকে, কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিক বিদিকে ঠিকরাইয়া ওঠে, মানে ছড়াইয়া পড়ে। চলো এগুলো আমরা এখন বোঝার চেষ্টা করি। ছড়াইয়া পড়ে, চলো আমরা বুঝি কি লেখা আছে এখানে। আচ্ছা, কথায় আমরা যে ভাব প্রকাশ করি সেটা আমাদেরকে নিজের চেষ্টায় গড়িয়ে, অর্থাৎ আমরা যে কথা বলি সেটা আমাদেরকেই নিজের চেষ্টায় কি করতে হয়, গড়িয়ে নিতে হয়, মানে তৈরি করে নিতে হয়।
কতকটা তর্জমা করার মতো, মানে আমি একটা কথা বলবো সেটা আরেকজন বুঝবে। তো এইখানে যে ভাবের আদান প্রদান হচ্ছে, এটা আমাদেরকে, যারা আমরা কথা বলতে পারি তাদের নিজেরকে এটা কি করতে হয়, এটা তো তৈরি করে নিতে হয়। সকল সময় ঠিক হয় না। এটা আমরা যেটা তর্জমা করি, বা তর্জমা মানে কি অনুবাদ, এই তর্জমা করা মানে কি, তর্জমা করা মানে কিন্তু অনুবাদ করা। হ্যাঁ, অনুবাদ করা, বুঝিয়ে লইতে হয়, অনুবাদ করা, একটা থেকে আরেকটা চলে যাওয়া, অনুবাদ করার মতো। সকল সময় ঠিক হয় না, ক্ষমতার অভাবে অনেক সময় ভুলও হয়। অর্থাৎ আমরা যখন একটু ভাব নিয়ে কথা বলি তখন অনেক সময় কি হয়, ভুল হয়। কিন্তু কালো চোখে কিছু তর্জমা করে, যে কথা বলতে পারে না তার কালো চোখ দিয়েই সে সব কিছু কী করতে পারে, অনুভব করতে পারে, সেটা বোঝানো হচ্ছে। কিন্তু কালো চোখে কিছু তর্জমা করতে হয় না, কালো চোখে কোনো কিছু নিয়ে ভাবতে হয় না। মন আপনি আপনি তাহার উপর ছায়া ফেলে, অর্থাৎ কোনো কিছুর উপর সে চোখ দিয়ে মন তার উপর কি ফেলে, ছায়া ফেলে। ভাব আপনি আপনি তাহার উপরে কখনো প্রসারিত হয়, কখনো মুদ্রা, তাহার উপর একটা ভাব বা একটা অনুভূতি বোঝানো হচ্ছে। কোনো কিছুর উপরে একটা অনুভূতি তার মন থেকে চলে আসে, কখনো সেটা প্রসারিত হয়, কখনো সেটা বন্ধ হয়ে আসে, কথা বলা হচ্ছে। কখনো উজ্জ্বলভাবে জ্বলিয়া ওঠে, তাহলে মনের ভাবটা উজ্জ্বলভাবে কি করে ওঠে, জ্বলিয়া ওঠে। কখনো ম্লানভাবে নিভিয়ে আসে, তার কোনো কিছুর উপরে তার মনের উজ্জ্বল ভাব প্রকাশ হয়, অথবা ম্লানভাবে কি হয়ে আসে, নিভিয়ে আসে। কখনো অস্তমান চন্দ্রের মতো অনিমেষভাবে চাহিয়া থাকে, অর্থাৎ কোনো কিছুর উপরে তার একদম সূর্য যে ডুবে ডুবে যাচ্ছে, তো সেটা একদম এক নাগারে চাহিয়া থাকে, এটা বোঝানো হচ্ছে। কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিক বিদিক ঠুকরে ওঠে, তার মনের ভাবটা কখনো চারিদিকে আলোক ঝলকানির মতো কি হয়ে যায়, ছড়ায় পড়ে। এই কথাগুলো এখানে জাস্ট লেখক কল্পনা করে বলতেছে। ঠিকরাইয়া ওঠা মানে ছড়িয়ে পড়া, অনিমেষভাবে মানে অপলকভাবে এক দৃষ্টিতে তাকায় থাকা, মুদিত হওয়া মানে বন্ধ হওয়া, তর্জমা মানে কি, অনুবাদ করা। তো এই কথাগুলো একটু বুঝলে আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারবো। তো এখন দেখো, মুখের ভাব বই কি, বই আজন্মকাল তাহার, যাহার অন্য ভাষা নাই, তাহার চোখের ভাষা অসীম উদার, অতল স্পর্শ গভীর, অনেকটা স্বচ্ছ আকাশের মতো। উদয় অস্ত মানে সূর্য অস্ত যাচ্ছে এমন। ছায়ালোকের নিস্তব রঙ্গভূমি মানে রঙের ভূমি। বাক্যহীন মানুষ অপেক্ষা বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব। বিজন মহত্ব মানে নির্জন ভূমি, নির্জন। বিজন মহত্ব মানে নির্জন, নিরিবিলি, এটা মানে বোঝানো হচ্ছে নির্জন, নির্জন। বিজন মহত্ব মানে নির্জন এলাকা। এর জন্য সাধারণ বালক বালিকারা তাহার এক প্রকার ভয় করিত, তাহার সহিত খেলা করিত না। সে নির্জন দ্বিপ্রহরের মতো শব্দহীন সঙ্গীহীন। কে শব্দহীন সঙ্গীহীন, এটা শুভা। তাহলে তার যে মুখের ভাষা নাই, তার যে আকাশের মতো ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি, তার ভিতরটা যে, তার কিন্তু মুখের ভাষা নাই, তার ভিতরটা কি, বিশাল আকাশের মতো। উদয় অস্ত মানে সূর্য অস্ত যাচ্ছে, ছায়ালোকে মানে ছায়াযোগ আলোক, দুটো মিলে ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি মানে সে শান্তশিষ্ট। মুখের যেহেতু ভাষা নাই, তার সূর্য অস্ত যাচ্ছে বোঝানো হচ্ছে। আর এখানে কি হচ্ছে, যে তার ভিতরটা নিস্তব্ধ রঙ্গভূমি মানে একদম চুপচাপ রঙিন, মানে রসকস নাই, এটা বোঝানো হচ্ছে। বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে, অর্থাৎ তার যেহেতু মুখের ভাষা নাই, তার একটা নির্জন মুহূর্ত আছে, মানে তার মধ্যে একটা চুপ গোপনে অন্তরের মধ্যে অন্তঃশ্বাস শূন্য, মানে বোঝানো হচ্ছে তার মনের মধ্যে কোনো চিৎকার চেঁচামেচি কোনো কিছু নাই, এটা বোঝাচ্ছে। এজন্যই সাধারণ বালক বালিকারা তাহাকে এক প্রকার ভয় করত, যেহেতু তার কোনো আনন্দ বেদনা প্রকাশ করার কোনো মুহূর্ত নাই, সে একাকী সে ফিল করতো, সেই জন্য সাধারণ বালক বালিকা এক প্রকার তাহাকে ভয় করিত, তাহার প্রতি খেলা করিত না, তাহার সহিত খেলাও করতে চাইতো না, এমন একটা অবস্থা। সে নির্জন দ্বিপ্রহরের মতো, মানে একদম নির্জন দ্বিপ্রহর, মানে আমাদের যে প্রহর হয়, তো নির্জন নিপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন। সে একেবারে নিরিবিলি থাকতো, এটা বোঝানো। সে শব্দহীন, তার ভিতরে কোনো শব্দও নাই, তার কোনো সঙ্গীও নেই। গ্রামের নাম চণ্ডীপুর। এই গ্রামের নাম কি, এটা চণ্ডীপুর হবে। হ্যাঁ, গ্রামের নাম চণ্ডীপুর, চণ্ডীপুর এটা হবে। নদীটি বাংলাদেশের এক ছোট্ট নদী, গৃহস্থ ঘরের মেয়েটির মতো বহুদূর পর্যন্ত তাহার প্রসার নহে। তাহলে এই নদীটা বিশাল, অনেক দূর পর্যন্ত তার প্রসার নহে। গৃহস্থ ঘরের মেয়ের মতো, গৃহস্থ ঘরের মেয়ে যেমন অনেক দূর যাইতে পারে না, তেমন তাহার নদীটার প্রসার তেমন নহে। নিরলসা তন্নি, তন্নি মানে ছোট নদী, ক্ষীণ। এই তন্নি মানে কি বলতো, তন্নি মানে হচ্ছে কিন্তু ক্ষীণ। হ্যাঁ, ক্ষীণ নদী, ক্ষীণ। নদীটি আপন কুল রক্ষায়, কুল মানে পাড়, কুল মানে নদীর কি, পাড়। আপন কুল রক্ষা করিয়া কাজ করিয়া যায়,
দুই ধারে গ্রামের সকলের সঙ্গে যেন একটা না একটা তার সম্পর্ক আছে। দুই ধারে লোকালয়, তরু ছান্ন ছায়া ঘন উচ্চ তট। তট মানে কি বলো? তট মানে হচ্ছে নদীর কুল বা কিনারা, কুল বা কিনারা, নদীর কুল বা কি কিনারা। নিম্নতল দিয়া গ্রাম লক্ষ্মী স্রোতস্বিনী আত্মবিস্তৃত দ্রুত প্রফুল্ল হৃদয়ে আপনার অসংখ্য কল্যাণ কার্য চলিয়াছে। তাহলে এখানে যে জিনিসটা আমরা বুঝলাম, গ্রামের নাম কি? চণ্ডীপুর, যেটা এমসিকিউ আকারে পরীক্ষাতে আসবে যে গ্রামের নাম কি? গ্রামের নাম চণ্ডীপুর। বাংলাদেশের একটা ছোট্ট নদী, গৃহস্থ ঘরের মেয়ের মতো বহুদূর পর্যন্ত তাহার প্রসার নয়। তাহলে গৃহস্থ ঘরের মেয়েরা যেমন অনেক কিছু করতে পারে না, তেমন নদীটাও বহুদূর পর্যন্ত প্রসার নয়, অনেক বেশি প্রশস্ত নয়। নিরলসা, নদীটি নিরলসা। তন্নি নদীটি মানে ছোট নদীটি, ক্ষীণ নদীটি মানে ক্ষীণ নদীটি আপন কুল রক্ষায় করিয়া কাজ করিয়া যায়, অর্থাৎ তার নিজের পাড় রক্ষা করে সে কাজ করে যায়। দুই ধারে গ্রামের সকলের সঙ্গে একটা না একটা তাহার সম্পর্ক আছে। তার যেহেতু নদীটা প্রবাহিত হচ্ছে, দুই ধারের আশেপাশে সকলের সাথে তার একটা কি আছে? সম্পর্ক আছে। দুই ধারের লোকালয় এবং তরুচ্ছন্ন ঘরে মানে গাছের ছায়ায়, তট নদীর কুল নিম্নতল দিয়া, তার মানে গাছের ছায়ার নিচ দিয়ে নদীর দুই কুল বা কিনারা প্রবাহিত হয়েছে। স্রোতস্বিনী আত্মবিস্তৃত দ্রুত প্রফুল্ল হৃদয়ে আপনার অসংখ্য কল্যাণ করে চলেছে। অর্থাৎ নদীটা যে তার গাছের ছায়া নিচ দিয়ে তার মানুষের কল্যাণ করার জন্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, এটাই এখানে বোঝানো হচ্ছে। বাণীকণ্ঠের ঘর একেবারে নদীর উপরেই, তার মানে এই যে এর বাবা, সুভার বাবার নাম যে বাণীকণ্ঠ, তো তার ঘর নদীর একেবারে উপরে। তার বাখারি বেড়া, বাখারি বেড়া মানে কি জানো? বাঁশের কচি ফালি, বাঁশের কচি ফালি, যেটা মালামাল বহন করতে ব্যবহার করা হয়। মনে করো এইরকম ঘাড়ের মধ্যে আমরা হয়তো কিনে, অনেক সময় কিনেই বাঁশ একটা নিয়ে তার সামনে দিকে কিছু বোঝা ঝুলাই দেয়, পিছনে দিকে কিছু বোঝা দিই, এটাকে বলা হচ্ছে বাখারি বেড়া। হ্যাঁ, আটটা চালা, গোয়াল ঘর, ঢেকিশালা, ঢেকি মানে কি? যেখানে আমরা ধান বানি গ্রামগঞ্জে, খড়ের স্তূপ, তেঁতুল তলা, আম কাঁঠাল, কলার বাগান, নৌকাবাহী মাত্রের দৃষ্টি আকর্ষণ করে। তার মানে বাণীকণ্ঠের ঘরটা একেবারে নদীর উপরে। তার বাড়িতে কি কি আছে? বাঁশের কচি ফালি আছে বা বাখারি বেড়া, আটচালা ঘর, গোয়াল ঘর যেখানে গরু রাখা হয়, গোয়াল ঘরে কি রাখা হয়? গরু রাখা হয়। ঢেকিশালা যেখানে ধান বানা হয়, খড়ের স্তূপ, খড় যেখানে জমা করে, স্তূপ মানে কিন্তু জমা করে রাখা। হ্যাঁ, তেঁতুল তলা সেখানে তেঁতুল গাছ আছে, আম কাঁঠাল, কলার বাগান আছে, নৌকাবাহী নৌকা আছে, দৃষ্টি আকর্ষণ করে। এই গারস্থ মানে কি? যারা কৃষি কাজ করে, গ্রামে যারা কৃষি কাজ করে তাদেরকে বলে গারস্থ। সচ্ছলতার মধ্যে বোবা মেয়েটি কাহারও নজরে পড়ে কিনা জানি না। তাহলে এত কিছুর মাঝে বোবা মেয়েটা কারো নজরে আসে কিনা জানি না, কিন্তু কাজকর্মে যখন অবসর পাই, মানে কাজকর্মে যখন একটু ছুটি পাই বা তখনই সে এই নদী তীরে আসিয়া বসে। তাহলে কি হয়? কাজকর্মে যখন সে বাণীকণ্ঠ একটু ছুটি পায় তখন সে নদীর ধারে আসিয়া বসে, এটা বুঝাইতেছে। প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়, যেন তাহার সাথে কথা কয়। নদীর কলধ্বনি, লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, তরুর মর্মর মানে গাছের মর্মর শব্দ, গাছের মর্মর শব্দ সমস্ত মিশিয়া চারিদিকে চলাফেরা করে। চলাফেরা, আন্দোলন, কম্পনের সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গ রাশি নেয় বালিকার চির নিস্তব্ধ হৃদয় উপকূলের নিকট আসিয়া ভাঙিয়া পড়ে। অর্থাৎ এই যে তাহার যে মনের মধ্যে অভাব, সে কথা বলতে পারে না, তাই এটা কি হয়? তাহার সে যে মানুষের সঙ্গে কথা বলতে পারে না, তার কি তাহার অভাব পূরণ করে দেয়? নদীর কলকল ধ্বনি, লোকালয়ের লোকের কোলাহল, লোকের চিৎকার চেঁচামেচি, মাঝির গান, পাখির ডাক, তরুর মর্মর কথা, মর্মর শব্দ সমস্ত মিশিয়া চারিদিকে চলাফেরা, আন্দোলন ও কম্পনের সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গ রাশি নেয় বালিকার চির নিস্তব্ধ হৃদয় উপকূলের নিকট আসিয়া ভাঙ্গিয়া পড়ে। মানে এই এত কিছু জিনিস তার হৃদয়ের মধ্যে আসিয়া ভাঙ্গে পড়ে, সমুদ্রের ঢেউয়ের ন্যায়, তরঙ্গের ন্যায় সব কিছু এসিয়া ওই বোবা মেয়ে যেটা, যার নাম শুভা, তার অন্তরের মধ্যে আসে পড়ে, এটাই বোঝানো হচ্ছে এখানে। প্রকৃতির এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতি ইহাও বোবার ভাষা। তাহলে প্রকৃতির এই যে বিভিন্ন ধরনের চিল্লাচিল্লি, এটা বিচিত্র গতি, বিভিন্ন ধরনের গতি, ইহাও বোবার ভাষা। বড় চক্ষু পল্লব বিশিষ্ট শুভার যে ভাষা, তাহারে একটা বিশ্বব্যাপী বিস্তার। ঝিলিরব পূর্ণ মানে ঝিঝি পোকার শব্দ। হ্যাঁ, ঝিলিরব পূর্ণ মানে কি? ঝিঝি পোকার শব্দ, ঝিঝি পোকার শব্দ।
শব্দাতীত নক্ষত্রলোক কেবল ইঙ্গিত, ভঙ্গি, সঙ্গীত, ক্রন্দন, দীর্ঘ নিঃশ্বাস। তার মানে বোঝানো হচ্ছে যে যেহেতু সে মানুষের সাথে কথা বলতে পারে না, তাহলে প্রকৃতির এই যে যেহেতু মানুষের সাথে কথা বলতে সে পারে না, তাহলে প্রকৃতির যে আওয়াজগুলো তার চোখের সামনে এসে বা তার মনের মধ্যে এসে এটাই তার ভাষা হিসেবে কাজ করে, সেটাই বোঝানো হচ্ছে। ইঙ্গিত, ভঙ্গি, সঙ্গীত, ক্রন্দন এবং দীর্ঘ নিঃশ্বাস, এই প্রকৃতির কথাগুলোই এখানে বলা হচ্ছে, আর কিছুই না। একদিন মধ্যাহ্নে মানে দুপুরবেলা যখন মাঝিরা জেলেরা খাইতে যাইতো, মাঝি মানে কি, যারা নৌকা বা জেলে মানে যারা মাছ ধরে তারা খাইতে যাইতো, গৃহস্থরা ঘুমাইতো, অর্থাৎ যারা কৃষিকাজ করে তারা ঘুমাই যাইতো, পাখিরা ডাকিত না, খেয়া নৌকা বন্ধ থাকিত, ছোট নৌকা, খেয়া মানে ছোট নৌকা, খেয়া নৌকা বন্ধ থাকিত, স্বজন জগৎ সমস্ত কাজকর্মের মাঝখানে সহসা থামিয়া গিয়া ভয়ানক বিজন মুহূর্ত ধারণ করত। অর্থাৎ সব কিছু যখন বিজন মুহূর্ত মানে নির্জন, এই বিজন মানে কি এটা বলছিলাম একটু আগে, নির্জন, হ্যাঁ নির্জন মুহূর্ত। তাহলে কি দাঁড়াতো, যখন মাঝিরা খাইতে যেত দুপুরবেলা, গৃহস্থরা ঘুমাইতো, পাখিরা ডাকিত না, নৌকাগুলো বন্ধ থাকতো, তখন সমস্ত জগৎ কাজকর্মের মাঝখানে সহসা থামিয়ে গিয়ে ভয়ানক বিজন মুহূর্ত ধারণ করতো, নির্জন অবস্থা ধারণ করত। তখন রুদ্র মহাকাশে মানে আকাশের মধ্যে আকাশের তলে কেবল একটি বোবা প্রকৃতির একটি বোবা মেয়ে, এটা দুইবার আসছে মনে হয়, একটি বোবা প্রকৃতির একটি বোবা মেয়ে মুখামুখি চুপ করিয়া বসিয়া থাকিত সুবিন্যস্ত রৌদ্রে আর একটা ক্ষুদ্র তরুছায়। তাহলে এই যে সব কিছু যখন নিরিবিলি থাকতো, তখন একটা বোবা মেয়ে রোদের মাঝখানে সুবিস্তীর্ণ রৌদ্রে এবং ক্ষুদ্র তরুছায় মানে গাছের ছায় কি করতো, সে বসে থাকতো, এটা বোঝানো হয়েছে। সুভার যে গুটি কয়েক অন্তরঙ্গ বন্ধু ছিল না তাহা নয়, সুভার যে কিছু বন্ধু ছিল না একেবারে তা নয়, গোয়ালের দুটি গাভী, গোয়ালের দুটা গাভী তার বন্ধু ছিল, দেখছো, তাহার নাম সর্বস্বী এবং পাঙ্গুলি। তাহলে মাথায় রাখবা, এটা এমসিকিউ আকারে পরীক্ষাতে আসবে। তো কি হচ্ছে, সুভার যে দুইটা বন্ধু ছিল না তা নয়, একজনের নাম সর্বস্বী, একজনের নাম পাঙ্গুলি। সে নাম বালিকার মুখে তাহার কখনো শুনি নাই, তাহলে বালিকার মুখে কিন্তু নামগুলো শুনি নাই আমরা, কিন্তু তাহার পদশব্দ তাহারা চিনিত, অর্থাৎ নাম আমরা শুনতে পাই নাই, কিন্তু তাহার পদচিহ্ন তাহারা চিনিত। তাহারা কথাহীন একটা করুণ সুর ছিল, তাহার মর্ম তাহারা ভাষা অপেক্ষা সহজে বুঝো। গরুগুলোর কথা বলা হচ্ছে, গাভীগুলোর কথা বলা হচ্ছে, যে তারা যেহেতু সুভার পায়ের শব্দ দেখেই তারা চিনতে পারতো, এটা বুঝাচ্ছে। সুভা কখনো তাহাদের আদর করিতেছে, কখনো ভর্ৎসনা মানে রাগ হচ্ছে, মানে গালিগালাজ করতেছে, এরকম ভর্ৎসনা মানে রাগান্বিত হয়ে কোনো কিছু বলা, কখনো মিনতি করতেছে, কখনো মিনতি প্রার্থনা করতেছে, দয়া প্রার্থনা করতেছে। তাহারা মানুষের অপেক্ষা ভালো বুঝিতে পারিত, অর্থাৎ সুভার যে অনুভূতিগুলো সেই গরুগুলো বুঝতে পারতো, এটা বোঝাচ্ছে। সুভার অনুভূতিগুলো এই যে দুটা গাভী সর্বস্বী এবং পাঙ্গুলি এরা খুব ভালোভাবে বুঝতে পারতো, এটা এখানে বোঝানো হচ্ছে, ঠিক আছে। সুভা গোয়ালে ঢুকিয়া দুই বাহুর দ্বারা সর্বাসী গ্রীবা মানে গলা, হ্যাঁ গ্রীবা মানে কি গলা বেষ্টন করিয়া গলা ধরিয়া কানের কাছে আপন গণ্ডদেশ মানে গাল, গণ্ডদেশ মানে কি গাল, এটা গলা, এটা গাল, এটা গলা আর এটা কি গাল, গণ্ডদেশ মানে গাল ঘর্ষণ করিত, পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে তাহার প্রতি নিরীক্ষণ করিত আর গা চাটিত। তাহলে এটা কিন্তু এমসিকিউ আকারে আসবে, যে তার গা চাটিত কে, সুভার গা চাটিত কে, না অ্যান্সার হবে কিন্তু পাঙ্গুলি, হ্যাঁ পাঙ্গুলি সুভার গা চাটিত। বালিকা দিনের মধ্যে নিয়মিত 3 বার করিয়া আসিত, এটাও এমসিকিউ আকারে আসবে, যে বালিকা দিনের মধ্যে কয়বার করিয়া গোয়াল ঘরে আসিত, এটা কয়বার করে আসতো বলো তো, 3 বার করে গোয়াল ঘরে যাইতো, তাছাড়া অনিয়মিত আগমনও ছিল। তার মানে এখানে কি দাঁড়ালো, সুভা গোয়াল ঘরে ঢুকিয়া দুই হাত দ্বারা বাহুর দ্বারা, বাহু মানে হাত, বাহু মানে কি দুই বাহুর দ্বারা সর্বস্বী গ্রীবা বেষ্টন করিয়া তাহার কানের কাছে গিয়ে, তাহলে সর্বস্বীর গ্রীবার কাছে মানে গলার কাছে গিয়ে তার সর্বস্বীর কাছে গিয়ে তার গলা বেষ্টন করিয়া বা গ্রীবা বেষ্টন করিয়া তাহার কানের কাছে আপন গণ্ডদেশ ঘর্ষণ করতো, তার মানে গাল ঘষাইত, গলা ধরিয়া গাল ঘষত সুভা। পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে তাহার প্রতি নিরীক্ষণ করতো, পাঙ্গুলি তাহার প্রতি, তাহলে এই গলা ধরতো কিন্তু কার, গলা ধরিত কিন্তু তোমার হচ্ছে সর্বস্বীর গলা ধরতো, আর পাঙ্গুলি কি করতো, পাঙ্গুলি তার গা চাটিত। বালিকা দিনের মধ্যে 3 বার করে গোয়াল ঘরে যাইতো, মাঝে মাঝে অনিয়মিত যাতায়াত ছিল, অর্থাৎ 3 বারের বেশি যাতায়াত ছিল, এটা বোঝাচ্ছে।
গৃহে যেদিন কোনো কঠিন কথা শুনিত সেদিন সে অসময়ে তাহার এই মুখ বন্ধু দুটির কাছে, মুখ মানে কিন্তু বধির, হ্যাঁ, মুখ মানে বোবা বা বধির, বধির কানে শোনে না, কথা বলতে পারে না, কানেও শোনে না, কথাও বলতে পারে না, মুখ বন্ধু দুটির কাছে আসিত, তাহার সহিষ্ণুতাপূর্ণ বিষাদ শান্ত দৃষ্টিপাত হইতে তাহার কি একটা অন্ধ অনুমান শক্তির দ্বারা বালিকার মনোবেদনা দ্বারা বুঝতে পারত। অর্থাৎ গৃহে যেদিন কথা শুনিত, অর্থাৎ গৃহের মধ্যে, ঘরের মধ্যে গৃহে যেদিন কোনো কঠিন কথা শুনিত, অর্থাৎ যেদিন গালিগালাজ করতো সুভাকে, সেদিন অসময়ে সেদিন চলে আসতো, এসে দুই বন্ধুর কাছে আসিত, তার মানে মুখ বন্ধু দুটির কাছে আসিত। সুভা এই যে কথা বলতে পারে না যে গরুগুলা, বা কথা বলতে যে পারে না গরুগুলা, তাদের কাছে আসতো। তাহার সহিষ্ণুতাপূর্ণ বিষাদ শান্ত দৃষ্টিপথ হইতে তাহার কি একটা অন্ধ অনুমান শক্তির দ্বারা বালিকার মনোবেদনা যেন তারা বুঝিতে পারিত। সুভার গা ঘেঁষিয়া আসিয়া অল্পে অল্পে তাহারা বাহুতে শিং ঘষিয়া তাহাকে নির্বাক ব্যাকুলতার সহিত শান্ত দিতে চেষ্টা করত। অর্থাৎ সুভার যে মন খারাপ থাকতো সেদিন তারাও বুঝতে পারতো। তো সেদিন সুভার গা ঘেঁষিয়া আসিয়া অল্পে অল্পে তাহার বাহুতে, তাহার গায়ের মধ্যে শিং ঘষিয়া এরকম ঘষিয়া নির্বাক ব্যাকুলতার সহিত তার শান্ত দিতে চেষ্টা করতো। অর্থাৎ সুভাকে যেদিন বাড়ি থেকে গালিগালাজ করতো, সেদিন গরু দুটোর কাছে আসতো, গাভী দুটোর কাছে আসতো, তারা তাকে আদর করতো, সেটা এখানে বলা হয়েছে, আর কিছু না। ইহারা ছাড়াও ছাগল ও বিড়াল শাবকও ছিল। এটা ছাড়াও কে ছিল? ছাগল আর বিড়ালের বাচ্চা। ইহা ছাড়াও আর কে ছিল বলো? ছাগলের বাচ্চা ছিল, ছাগল এবং বিড়ালের বাচ্চা। তাহাদের সহিত সুভার এরূপ সমকক্ষ মৈত্রী ছিল না। মৈত্রী মানে বন্ধুত্ব, হ্যাঁ, মৈত্রী মানে কি? বন্ধুত্ব ছিল না। তথাপি তাহারা যথেষ্ট আনুগত্য প্রকাশ করিত। বিড়াল শিশুটি দিনে রাতে যখন তখন সুভার গরম কোলটি নিঃসংকোচে অধিকার করিয়া রাখিত, সুখ নিদ্রা আয়োজন করিত। সুভা তাহার গ্রীবা ও পৃষ্ঠ কোমল আঙ্গুলি বুলাইয়া দিত, যেন তাহার নিদ্রা আকর্ষণে বিশেষ সহায়তা হয়, ইঙ্গিতে এরূপ অভিপ্রায় প্রকাশ করিত। আচ্ছা, তাহলে এখানে বলা হচ্ছে বিড়াল শাবকটা, এখানে ছাগল এবং বিড়াল শাবক আরও দুইটা ছিল, কিন্তু তাহার সহিত যথেষ্ট আনুগত্য ছিল না। কিন্তু বিড়ালটা তার প্রতি যথেষ্ট আনুগত্য প্রকাশ করতো। রাত্রে সুভার গরম কোলে এসে বসত এবং সুভা তার গায়ের মধ্যে হাত বোলাই দিত, যাতে তার বিড়াল শাবকের ঘুমটা কি হয়? সুন্দর হয়। এবার দেখো তারপরে কি হচ্ছে, উন্নত শ্রেণীর জীবের মধ্যে, ঠিক আছে না, উন্নত শ্রেণীর জীবের মধ্যে সুভার আরও একটি সঙ্গী জুটিয়াছিল। তাহার সহিত বালিকার ঠিক কিরূপ সম্পর্ক ছিল তাহা নির্ণয় করা কঠিন, কারণ সে ছিল ভাষা বিশিষ্ট জীব, উভয়ের মাঝে সমভাষা ছিল না। তার মানে এখানে বোঝা যাচ্ছে উন্নত জীবের মধ্যে আরও একটা জীবের সাথে তার সম্পর্ক ছিল, কিন্তু সে ভাষা বিশিষ্ট জীব, সুতরাং উভয়ের মধ্যে সমভাষা ছিল না, তাদের দুজনের মধ্যে একই ভাষা ছিল না। এই যে গোসাইয়ের ছোট ছেলেটি নাম প্রতাপ। এখানে আরেকটা চরিত্র চলে আসছে। গোসাইয়ের ছোট ছেলেটির নাম কি? প্রতাপ। লোকটি নিতান্ত অকর্মণ্য, মানে কোনো কাজ করে না। অকর্মণ্য মানে কোনো কাজ করে না। অকর্মণ্য মানে কোনো কাজ করে না। সে যে কাজকর্ম করিয়া সংসারে উন্নতি করিতে যত্ন করিবে, বহু চেষ্টার পর বাপ মা সে আশা ত্যাগ করেছে। অর্থাৎ সুভার বাপ মা সে আশা ত্যাগ এই যে গোসাই, যে প্রতাপের বাপ মা, সেটা ত্যাগ করছে, যে আমার ছেলে অকর্মণ্য, সে যে সংসারে কোনো উন্নতি করবে, এটা তার বাপ মা আর সে আশা করে না। অকর্মণ লোকেরা একটা সুবিধা এই যে আত্মীয় স্বজন তাহার উপর বিরক্ত হয় বটে, কিন্তু প্রায় তাহার নিঃসম্পর্ক লোকদের প্রিয় পাত্র হয়। অর্থাৎ এই যে যারা অকর্মণ্য, তারা কি হয়? তারা আত্মীয় স্বজন তাদের গালিগালাজ করে, কিন্তু যারা নিঃসঙ্গ, যাদের কেউ থাকে না, তারা তাদের প্রিয় পাত্র হয়। কারণ কোনো কার্যে আবদ্ধ না থাকাতে তারা সরকারি সম্পত্তি হয়ে দাঁড়ায়, আর তাদের তো কোনো নির্দিষ্ট কোনো কাজ নাই, তারা অনেক লোকের কাজ করতে পারে, সরকারি সম্পত্তি হয়ে দাঁড়ায়। শহরে যেমন এক আধাটা গৃহ সম্পর্কহীন সরকারি বাগান থাকা আবশ্যিক, যেমন তেমনি গ্রামে 2-4টা অকর্মণ্য সরকারি লোক থাকার বিশেষ প্রয়োজন। অর্থাৎ শহরে যেমন একটা সরকারিভাবে বাগান থাকা জরুরি, যেখানে সবাইকে আড্ডা মারতে পারে, তখন গ্রামেও এরকম তোমার অকর্মণ্য কিছু লোক থাকতে পারে, যারা বিভিন্ন লোকের কি করতে পারে? বিভিন্ন কাজে উপকারে আসতে পারে। কাজকর্মে, আমোদ প্রমোদে, অবসরে যেখানে একটা লোক কম পড়ে, সেখানে তাহাদিওকে হাতের কাছে পাওয়া যায়। অর্থাৎ এই অকর্মণ্য লোকগুলো দিয়ে অনেক উপকার হয় মানুষের, তাদেরকে যেখানে সেখানে সবসময় পাওয়া যায়, কারণ তারা তো নির্দিষ্ট কোনো কাজের মধ্যে ব্যস্ত না, সেজন্য তাদেরকে যে কোনো জায়গায় সহজে পাওয়া যায়। এটা এখানে বলা হয়েছে। প্রতাপের প্রধান শখ ছিল ছিপ ধরিয়া মাছ ধরা, ছিপ ফেলে, অর্থাৎ বড়শি দিয়ে মাছ ধরা, যেটাকে বলি আমরা। বড়শি দিয়ে মাছ ধরা ছিল প্রতাপের প্রধান শখ।
ইহাতে অনেক সময় সহজে কাটানো যায়। অপরাহ্নে মানে দুপুরের পর অপরাহ্নে নদীর তীরে ইহাকে প্রায় এই কাজে নিযুক্ত হতে দেখা যেত। এই উপলক্ষে সুভার সহিত তাহার প্রায় সাক্ষাৎ হইতো। অর্থাৎ দুপুরবেলা কি করতো, সে মাছ ধরতো, বড়শি দিয়ে মাছ ধরার জন্য নদীর কাছে যাইতো, কারণ নদীটা সবসময় তখন শান্তশিষ্ট থাকতো। এটা বোঝাচ্ছে যে কোনো কাজে নিযুক্ত থাক, একটা সঙ্গী পাইলে প্রতাপ ভালো থাকে ভালো। মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ, এই কথাটা মাথায় রাখবা। বড়শি দিয়ে মাছ ধরার সময় চিল্লাচিল্লি করলে কি মাছ থাকবে? না। বড়শি দিয়ে মাছ ধরার সময় চিল্লাচিল্লি করলে কিন্তু মাছ থাকবে না। এই জন্য এখানে বলা হচ্ছে যে মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা, অর্থাৎ শুভা তার একটা ভালো বন্ধু, এটা বোঝানো হচ্ছে। এই জন্য প্রতাপ শুভার মর্যাদা বুঝিত। প্রতাপ শুভার একটা মর্যাদা বুঝত। শুভা তো কথা বলতে পারে না, তো সে যখন প্রতাপের সাথে থাকতো তখন কোনো ডিস্টার্ব হইতো না, এটা বোঝাচ্ছে। এই জন্য সকলে শুভাকে শুভা বলিত, কিন্তু প্রতাপ আরেকটু অতিরিক্ত আদর সংযোগ করিয়া সু বলে ডাকিত। তাহলে সু বলিয়া ডাকিত, এই কথাটা মাথায় রাখবা। তাহলে এই যে শুভাকে সু বলিয়া ডাকিত, শুভাকে সু বলিয়া ডাকিত কিন্তু প্রতাপ, এটা মাথায় রাখবে, এটা এমসিকিউ আকারে আসবে। শুভা তেঁতুল তলায় বসিয়া থাকিত। শুভা কোথায় বসিয়া থাকতো? তেঁতুল তলায় বসিয়া থাকিত। প্রতাপ অনতি দূরে ছিপ ফেলে, একটু দূরেই, অনতি দূরে মানে একটু দূরেই, কাছেই ছিপ ফেলিয়া জলের দিকে চাহিয়া থাকিত। প্রতাপের জন্য একটি পান বরাদ্দ ছিল। তাহলে প্রতাপের জন্য একটা কি বরাদ্দ ছিল? একটা পান বরাদ্দ ছিল। শুভা তাহা নিজে সাজিয়া আনিত, শুভা তা নিজেই সাজিয়ে আনত, কিন্তু বোধ করি অনেকক্ষণ বসিয়া চাহিয়া ইচ্ছা করিত প্রতাপের কোনো একটি বিশেষ সাহায্য করিতে। শুভা সব সময় পান আনার পরও প্রতাপের দিকে চায়া থাকতো যে প্রতাপের কোনো কাজে সাহায্য করা যায় কিনা, একটা কোনো কাজে লাগিতে, কোনো মতে জানাইয়া দিতে যে সে পৃথিবীতে সেও একজন কম প্রয়োজনীয় লোক নাই। তাহলে প্রতাপের উপকার করার মাধ্যমে শুভা চিন্তা করিত যে, বুঝানোর চেষ্টা করিত যে আমিও যে পৃথিবীতে কোনো অপ্রয়োজনীয় না, সেটা বুঝাইতে চাইতো, কিন্তু কিছুই করবার ছিল না। তখন সে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত। অর্থাৎ শুভা যেহেতু বাস্তবে মানুষের কাজে লাগতে পারতেছে না, তখন সে মানুষের কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করিত। মন্ত্র বলে সহসা এমন একটি আশ্চর্য কাণ্ড ঘটাইতে ইচ্ছা করিত তার জাদুর ছলে। মন্ত্র বলে মানে কি? জাদুর ছলে, বা হ্যাঁ জাদুর ছলেই সে কী করতো, একটা আশ্চর্য ঘটনা ঘটাই দিয়ে চেষ্টা করিত, যাহা দেখিয়া প্রতাপ আশ্চর্য হয়ে যেত। মানে সে শুভা মনে মনে ভাবতো, ইস, আমার যদি জাদুকরী ক্ষমতা থাকতো, কল্পনা করতো, তাহলে আমি আশ্চর্য ঘটনা ঘটাই দিতে পারতো। তখন বলিত, তাই তো আমাদের সুবীর যে এত ক্ষমতা, তাহা তো জানিতাম না। শুভা তখন এভাবে চিন্তা করতো। প্রতাপ তখন শুভার এই ঘটনা দেখে চিন্তা করতো যে আমাদের শুভার এত ঘটনা তা তো জানতাম না, বা এত ক্ষমতা তা তো জানতাম না। মনে করো শুভা যদি জল কুমারী হইতো, অর্থাৎ জলের মধ্যে যদি থাকতো, আস্ত জল হইতে উঠিয়া সাপের একটা মাথার মণি ঘাটে রাখিয়া যাইত, প্রতাপ তাহার তুচ্ছ মাছ ধরা রাখিয়া সে মানিক লইকা জলে ডুব মারিত। অর্থাৎ এখানে কল্পনা করতেছে শুভা যে আমি যদি একটা তোমার কি রাখতে পারতাম, একটা যদি সাপের জলকুমারী জলের মধ্যে থাকতাম, তাহলে সাপের একটা মণি এনে আমি নদীর তীরে রাখতাম, তাহলে কি করতো প্রতাপ সেই মাছ ধরা বাদে সেই সাপের মণি ধরে সমুদ্রের তলে ডুব দিত, বা নদীতে জলে ডুব মারিত। পাতালে, পাতাল মানে নদীর নিচে, মাটির নিচে। পাতাল মানে কোথায়? মাটির নিচে। গিয়ে দেখিত রূপার অট্টালিকায় সোনার পালঙ্কে, রূপার প্রাসাদে, রূপা অট্টালিকা মানে প্রাসাদ, বিশাল বাড়ি, রূপার প্রাসাদে সোনার পালঙ্কে, খাট, পালঙ্ক মানে খাট, পালঙ্ক মানে কি? খাট। তাহলে রূপার অট্টালিকায়, রূপার প্রাসাদে সোনার পালঙ্কে কে বসিয়া? আমাদের বাণীকণ্ঠে ঘরের সেই বোবা মেয়েটি সু, আমাদের সু, সেই মণিদীপ্ত গভীর নিস্তব্ধ পাতালপুরের একমাত্র রাজকন্যা। তাহলে যখন সে প্রতাপ ডুব দিত, ডুব দিয়ে দেখিত যে রূপার অট্টালিকায় সোনার খাটে, রূপার বাড়ি প্রাসাদে সোনার খাটে কে বসে আছে? আমাদের বাণীকণ্ঠের মেয়ে সু, সে মণিদীপ্ত বিশাল চারপাশে মণিমুক্ত ছড়ানো গভীর নিস্তব্ধ পাতালপুরে, একদম মাটির নিচে পাতালপুরে একমাত্র রাজকন্যা। তাহা কি হইতে পারিত না? তাহা কি এত অসম্ভব? আসলে কি কিছুই অসম্ভব নয়, কিন্তু তবুও সুপ্রজাশূন্য পাতালে রাজবংশে না জন্মিয়া বাণীকণ্ঠের ঘরে আসিয়া জন্মিয়াছে। তাহলে এটা বলতো যে সে ওই পাতালপুরে না, রাজার বংশে না জন্মে সে জন্মিয়াছে কোথায়? আমাদের বাণীকণ্ঠের ঘরে জন্মিয়াছে। গোসাইয়ের ছেলে প্রতাপকে কিছুতে আশ্চর্য করিতে পারিতেছে না। তাহলে গোসাইয়ের ছেলে প্রতাপকে কিছুতে আশ্চর্য করিতে পারিত না। তাহলে গোসাইয়ের ছেলে প্রতাপকে, সে যেহেতু বাণীকণ্ঠের ঘরে জন্মগ্রহণ করছে, সেই জন্য কিছুতেই তাই কি করতে পারতো না? আশ্চর্য করতে পারতো না। এটাই এখানে বোঝানো হয়েছে।
শুভার বয়স ক্রমেই বাড়িয়া উঠিতেছে। ক্রমেই সে যেন মানে শুভার বয়সটা আস্তে আস্তে ধীরে ধীরে কি হচ্ছে বেড়ে উঠতেছে। ক্রমেই সে যেন আপনাকে আপনি অনুভব করতে পারতেছে, নিজে নিজেই সে বুঝতে পারতেছে সে আস্তে আস্তে ভিতরে ভিতরে কি হচ্ছে বড় হচ্ছে। সে যেন একটা পূর্ণিমা তিথিতে, পূর্ণিমা তিথি মানে যখন চাঁদ পুরোপুরি আকাশ, ছোট চাঁদ বড় হয়ে যায় পুরোপুরি আকার ধারণ করে, এটা পূর্ণিমা তিথি বলি আমরা। পূর্ণিমা তিথি মানে কি, যখন চাঁদ পূর্ণ আকার ধারণ করে। কোনো একটা সমুদ্র হইতে জোয়ারের স্রোত আসিয়া তাহার অন্তরাত্মাকে এক নতুন অনির্বাচনীয় মানে অনির্বাচিত চেতনা শক্তিতে পরিপূর্ণ করিয়া তুলিতেছে, মানে তার ভিতরে ভিতরে অনেক বেশি চেঞ্জ আসতেছে, এটা বোঝাচ্ছে। সে আপনাকে আপনি দেখিতেছে, ভাবিতেছে, প্রশ্ন করিতেছে এবং বুঝিতে পারিতেছে না। তার ভিতরে ভিতরে যেহেতু বড় হচ্ছে, তার ভিতরে ভিতরে অনেক চেঞ্জ আসতেছে, সেগুলো সে বুঝিতে পারিতেছে না, এটা হচ্ছে একটা কথা। গভীর পূর্ণিমা রাত্রে সে একদিন ধীরে শয়ন কক্ষের দ্বার খুলিয়া ভয়ে ভয়ে মুখ বাড়াইয়া বাহিরের দিকে চাহিয়া দেখে পূর্ণিমার প্রকৃতিও শুভার মতো একাকিনী সুপ্ত জগতের উপর জাগিয়া বসিয়া যৌবনের রহস্যে পুলকে বিষাদে অসীম নির্জনতার একেবারে শেষ সীমানা পর্যন্ত। এগুলো আসলে কল্পনা করে করে লেখা আর কি, বুঝছো। গভীর পূর্ণিমা রাত্রে মানে একদিন গভীর রাত্রের মধ্যে ধীরে ধীরে শয়নকক্ষের দ্বার খুলিয়া ভয়ে ভয়ে মুখ বাড়িয়া বাহিরের দিকে চাহিয়া আছে। তাহলে শয়নকক্ষ মানে শোবার ঘর। গভীর রাতে, চাঁদের রাতে একদিন কি হয়েছে, শয়নকক্ষ মানে শোয়ার ঘরের বাইরে সে মুখ বাড়াইয়া বাহিরের দিকে চাহিয়া পূর্ণিমা প্রকৃতি শুভার মতো একাকিনী সুপ্ত জগতের উপর জাগিয়া বসিয়া যৌবনের রহস্যে পুলকে বিষাদে অসীম নির্জনতার একেবারে শেষ সীমানা পর্যন্ত এমনকি তাহা অতিক্রম করিয়াও ধমথম করিতেছে, একটা কথা কহিতে পারিতেছে না। এই যে নিস্তব্ধ ব্যাকুলতা, প্রকৃতির প্রান্তে নিস্তব্ধ ব্যাকুল বালিকা দাঁড়ায় আছে, মানে এখানে বোঝানো হচ্ছে তার ভিতরে অনেক কিছু পরিবর্তন আসছে। চাঁদের একদম পূর্ণ অবস্থায় মানে যখন গভীর রাত, তখন তো শয়নকক্ষের বাইরে এসে মুখ বাড়াইয়া প্রকৃতির সব কিছু রূপ অবলোকন করছে, মানে দেখার চেষ্টা করতেছে, এটা এখানে বোঝানো হয়েছে। ঠিক আছে, নিস্তব্ধ ব্যাকুলভাবে প্রকৃতির দ্বার প্রান্তে, ব্যাকুল প্রকৃতির প্রান্তে একটি নিস্তব্ধ ব্যাকুল বালিকা দাঁড়ায় আছে। অর্থাৎ গভীর রাতে মাথা বাড়িয়ে দিয়ে প্রকৃতি যেমন একদম নিস্তব্ধ পুরো নির্জন, সেও এখন নির্জন অবস্থায় বা একদম নিরিবিলি অবস্থায় বা শান্ত অবস্থায় সে সামনে দাঁড়ায় আছে, এটাই এখানে বোঝানো হয়েছে, আর কিছুই না। এদিকে কন্যা ভারগ্রস্ত পিতা চিন্তা, এদিকে কন্যা ভারগ্রস্ত মানে যে পিতার কন্যা বিবাহযোগ্য আছে তাকে বলা হয় কন্যা ভারগ্রস্ত। হ্যাঁ, মানে মেয়েকে বিয়ে দিতে হবে, এটা পিতামাতা চিন্তিত হইয়া উঠিয়াছে, লোকে নিন্দা আরম্ভ করিতেছে, এমনকি এক ঘরা করিবে এমন জনরব শোনা যায়। অর্থাৎ তাকে যে এক ঘরা করা হবে সেটা জনরব শোনা যাচ্ছে। বাণীকণ্ঠের সচ্ছল অবস্থা, দুই বেলায় মাছ ভাত খায়, এজন্য তাহার শত্রু ছিল। তাহলে বাণীকণ্ঠের সচ্ছল অবস্থা, ভালো অবস্থা, দুই বেলায় কি খায়, মাছ ভাত খায়, সচ্ছল অবস্থা। যারা দুই বেলা মাছ মাংস খাইতে পারে তাদের অবস্থা ভালো, গ্রামে এটা ধরে নেওয়া হয়। স্ত্রী পুরুষে বিস্তর পরামর্শ হইল, কিছুদিনের মতো বাণীকণ্ঠ বিদেশ গেল। স্ত্রী পুত্রে বিস্তর মানে পুরো দমে আলোচনা হইল। কিছুদিনের মধ্যে বাণী বিদেশে গেল, অবশেষে ফিরে আসি কইল চলো কলিকাতায় চলো। তাহলে বাণীকণ্ঠ বিদেশ থেকে ফিরে আসলে বলো চলো এবার বিদেশ চলো, এটা বোঝানো হয়েছে। বিদেশ যাত্রার উদ্যোগ হইতে লাগিল, মানে বিদেশ যাওয়ার উদ্যোগ গ্রহণ করা হইল আর কি, যে চলো এখন বিদেশ যাই। কুয়াশায় ঢাকা প্রভাতে, প্রভাত মানে সকাল, কুয়াশা ঢাকা সকালবেলার মতো সুভার সমস্ত হৃদয় অশ্রু বাষ্পে মানে একদম চোখ দিয়ে পানি আসতেছে এমন একেবারে ভরিয়া গেল। একটি অনির্দিষ্ট আশঙ্কা বসে সে কিছুদিন হইতে ক্রমাগত নির্বাক জন্তুর মতো তার বাপ মায়ের সঙ্গে ফিরিত। ডাগর চক্ষু মেলিয়া তাহার মুখের দিকে চাহিয়া কি একটা বুঝাইতে চেষ্টা করিত, কিন্তু তাহারা কিছুতে বুঝতো না। মানে এই যে তাকে শহরে যাইতে হবে, কলকাতায় যাইতে হবে, এটা ভাবিয়ে যখন তার দুঃখে কষ্টে প্রকৃতি ছেড়ে সে যাইতে চাচ্ছে না, এটা তার বাবা মাকে সে বোঝানোর চেষ্টা করিত, কিন্তু তার বাবা মা কিছুতেই বুঝতো না, এটা এখানে বোঝানো হয়েছে। ইতিমধ্যে একদিন অপরাহ্নে মানে দুপুরবেলা ছিপ ফেলিয়া মানে এই যে বড়শি ফেলিয়া প্রতাপ হাসিয়া কহিল, কিরে সু, তোর নাকি বর পাওয়া গেছে, মানে সুবার বিয়ে দিবে, সেজন্য বলছে তোর নাকি বর পাওয়া গেছে, তুই বিয়ে করতে যাচ্ছিস, দেখিস আমাদের ভুলিস নে বলিয়া মাছের দিকে মনোযোগ করিল। অর্থাৎ সুভাকে বলতেছে, কিরে সুভা, তোর নাকি বর পাওয়া গেছে, তোর বিবাহ হবে, তাহলে দেখিস আমাদেরকে ভুলে যাস না। মর্মবিদ্ধ হরিণী ব্যাধের দিকে যেমন করিয়া মানে তীর যেমন হরিণের গায়ে যখন মর্মবিদ্ধ হরিণীর ব্যাধের দিকে
মানে হরিণের গায়ে যেমন তীর যখন ঢুকে যায় সেই রকমভাবে যেমন করিয়া তাকায় নীরবে বলিতে থাকে, আমি কি তোমার কাছে কি দোষ করিয়াছিলাম, মানে সে দুঃখে বলতেছে যে আমি তোমাদের কাছে কি দোষ করিয়াছিলাম। সুভা তেমনই করিয়া প্রতাপের দিকে চাহিল, প্রতাপের দিকে চাহিয়া বলে যে আমি তোমাদের কাছে কি দোষ করছিলাম এটা বোঝাতে যাচ্ছে। সে একদিন গাছের তলায় বসিল না, সেদিন গাছের তলায় বসিল না, বাণীকণ্ঠ নিদ্রা হইতে উঠিয়া শয়নকক্ষে তামাক খাইতেছে। অর্থাৎ বাণীকণ্ঠ তার বাপ ঘুম থেকে উঠে সেখানে শোবার জায়গায় কি খাচ্ছে, তামাক খাইতেছে। তামাক মানে ওই যে বিড়ি জাতীয় যেগুলো খায় আর কি, তামাক। তামাক দেখছো না তোমরা তামাক খাওয়া, ওই তামাক খাচ্ছে, হুকার মধ্যে তামাক খায় যেটা আর কি, তামাক খাচ্ছে। সুভা তাহার পায়ের কাছে বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া কাঁদিতে লাগিল। অবশ্যই তাহাকে সান্ত্বনা দিতে গিয়ে বাণীকণ্ঠের শুষ্ক কপল, কপল মানে গাল, এই কপল মানে কি, কপল মানে কিন্তু গাল, হ্যাঁ, কপল মানে হচ্ছে শুষ্ক গাল, অশ্রু গড়ায় পড়িল। অর্থাৎ তাহাকে সান্ত্বনা দিতে গিয়ে তাহার বাবার গাল দিয়ে, কপল দিয়ে পড়িল, চোখের পানি পড়লো। কাল কলকাতা যাইবার দিন স্থির হয়েছে, অর্থাৎ কালকে তারা কলকাতায় যাবে। সুভা গোয়াল ঘরে তাহার বাল্য সখীদের কাছে বিদায় লইতে গেল। অর্থাৎ সুভা তার বাল্যকালের যে বন্ধু গোয়াল ঘরে কে কে আছে, সর্বস্বর পাঙ্গুলি, তাদের কাছে গরু গাভী দুটোর কাছে বিদায় লইতে গেল। তাহাদিওকে স্বহস্তে খাওয়াই দিল, নিজের হস্তে খাওয়াই দিল। গলা ধরিয়া একবারে দুই চোখে যত পারে কথা ভরিয়া তাহার মুখের দিকে চাহিল। দুই নেত্র বিশিষ্ট, নেত্র মানে নেত্রপল্লব মানে চোখের পাতা, নেত্রপল্লব মানে কি, চোখের পাতা, চোখের পাতা হইতে টপ টপ করিয়া অশ্রু পড়িতে রাখলো। অর্থাৎ এই যে গরুদের গাভীদের কাছে গেল, সেখান থেকে তার চোখের পাতা দিয়ে টপ টপ করে কি পড়লো, অশ্রু পড়িল। সেদিন শুক্লা দ্বাদশীর দিন, শুক্লা দ্বাদশী মানে চাঁদের 12তম দিন, এটা মাথায় রাখবা। এটা মানে কি, চাঁদের 12তম দিন, চাঁদের 12তম দিন, 12তম দিন, এটার নাম শুক্লা দ্বাদশী। সেদিন শুক্লা দ্বাদশী রাতে, অর্থাৎ চাঁদ যে পূর্ণ আকার ধারণ করছে তার 12তম দিন। সুভার শয়ন কক্ষ হইতে বাহিরে, মানে শোবার ঘর থেকে বাহিরে গেল, শোবার ঘর হইতে বাহির হইয়া তাহার সেই চিরপরিচিত নদী তটে, নদীর কাছে গেল, নদীর কিনারায় গেল। সম্পসজ্জা মানে কচি পাতা, সম্পসজ্জা মানে কচি পাতা, কচি পাতায় মানে ঘাসের উপর, কচি পাতা না, কচি ঘাস, কচি ঘাস হবে, হ্যাঁ, কচি পাতা না, কি লিখতেছি, কচি ঘাস লিখে ফেলছি। আচ্ছা দেখো, কচি ঘাস, তাহলে সম্পসজ্জায় লুটাইয়া পড়িল। অর্থাৎ সেদিন চিরপরিচিত নদীর তটে, নদীর কাছে গিয়ে একদম কচি ঘাসে লুটাইয়া পড়িল। সেদিন ধরণীকে মানে পৃথিবীকে, ধরণী মানে কিন্তু পৃথিবী, হ্যাঁ, সেদিন ধরণীকে প্রকাণ্ড মুখ মানবতা, মুখ মানে কিন্তু বোবা, হ্যাঁ, মুখ মানে কি, বোবা, বোবা মানবতাকে দুই বাহুতে ধরিয়া বলিতে চাহে, তুমি আমাকে যাইতে দিও না মা, আমার মতো দুই বাহু বাড়াইয়া তুমি আমাকে ধরে গেছো। শুভা বলতে চাচ্ছে যে মা, সে যখন হাত বাড়িয়ে দিয়ে বলছে আমি এখান থেকে যাইতে চাই না মা, তুমিও আমাকে বাহু দিয়ে আমাকে আটকায় রাখো, জানি আমিও এখান থেকে না যাইতে চাই, এটাই এতটুকুই আর কি শুভা। এখন লেখক পরিস্থিতি নিয়ে একটু কথা বলি। তো শুভা গল্পটা আমরা বুঝলাম, শুভা লেখক পরিস্থিতি হচ্ছে তার লিখছেন রবীন্দ্রনাথ, প্রকৃত নাম রবীন্দ্রনাথ ঠাকুর, ছদ্মনাম ভানু সিংহ। এলে এমসিকিউ আকারে পরীক্ষাতে আসবে যে তার রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি, ভানু সিংহ। জন্ম পরিচয় কোথায়, 7ই মে 1861 সাল, 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ। এই সালগুলো একটু মাথায় রাখবা। তার জন্মসাল কত, 7ই মে 1861 সালে, বাংলা কত, 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ। জন্মস্থান ভারতের কলকাতা জোড়াসাঁকোর গ্রামে তার জন্ম, হ্যাঁ। পিতার নাম কি, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, আর মাতার নাম সারদা দেবী। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, আর মাতার নাম কি, সারদা দেবী। তার দাদার নাম কি ছিল, তারা জমিদার ছিল, তার দাদার নাম ছিল প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, হ্যাঁ, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ছিল রবীন্দ্রনাথের কার নাম, রবীন্দ্রনাথের হচ্ছে তোমার হচ্ছে দাদার নাম। এগুলো একটু পড়বা যাস তোমরা। এই যে শিক্ষা জীবন, রবীন্দ্রনাথের শিক্ষা জীবনটা কোথায় কাটছে দেখো। রবীন্দ্রনাথ বাল্যকালে ওরিয়েন্টাল সেমিনারি স্কুলে পড়েন, কিন্তু নর্মালি কিন্তু তিনি হচ্ছে কোনো স্কুলের প্রাতিষ্ঠানিক শিক্ষা নেন নাই। তারপরে কিছু স্কুলে ছোটোবেলা গেছে, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি, সেন্ট জেভিয়ার্স স্কুল প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠান অধ্যয়ন করলেও স্কুল জীবনে পাঠ শেষ করতে পারেনি। অর্থাৎ তিনি ছোটোকালে স্কুলে গেছে, বাট স্কুলে লেখাপড়া শেষ করতে পারেনি।
তারপরে কী হয়েছে এখানে দেখো, 17 বছর বয়সে ব্যারিস্টারি পড়তে ইংল্যান্ডে যান। তাহলে তিনি আইনজীবী হওয়ার জন্য কোথায় গেছে? ইংল্যান্ডে গেছে ব্যারিস্টারি পড়তে। ব্যারিস্টারি পড়তে তিনি ইংল্যান্ডে গেলেও কোর্স সম্পূর্ণ করা সম্ভব হয়নি, তবে গৃহশিক্ষকের কাছ থেকে তার জ্ঞান অর্জনের কোনো ত্রুটি ছিল না, অর্থাৎ তিনি বাসায় শিক্ষক রেখে পড়াশোনা করতেন। পেশা বা কর্মজীবন কি? 1864 সাল থেকে রবীন্দ্রনাথ তার পিতার আদেশে বিষয়কর্ম পরিদর্শন নিযুক্ত হন, অর্থাৎ পিতার যে জমিদারি সেটা দেখার জন্য নিযুক্ত হন। 1890 সাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে জমিদারি দেখাশোনা করেন। এই সূত্রে তিনি কুষ্টিয়ার শিলাইদহ, বাংলাদেশের কুষ্টিয়া যে জেলা তার শিলাইদহ এবং সিরাজগঞ্জের শাহজাদপুরে দীর্ঘ সময় অতিবাহন করেন। সিরাজগঞ্জের শাহজাদপুরে দীর্ঘ সময় অবস্থান করেন। তিনি ছিলেন অসামান্য শিক্ষা সংগঠক ও চিন্তক। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে তিনি প্রতিষ্ঠা, এটা কিন্তু পরীক্ষাতে আসে, কোন প্রতিষ্ঠান তিনি? বিশ্বভারতী নামের একটি বিশ্ববিদ্যালয় তিনি প্রতিষ্ঠা করেন। এটা হচ্ছে বিষয়। প্রথম প্রকাশ, তার প্রথম প্রকাশটা কি? তার প্রথম প্রকাশ বনফুল নামে একটা, 15 বছর বয়সে তিনি প্রকাশ করেন এটা। তাহলে তার প্রথম প্রকাশটার নাম কি? বনফুল। এটা কাব্যগ্রন্থ ছিল, বনফুল ছিল একটা কাব্যগ্রন্থ। সেটা কত বছর বয়সে প্রকাশ করেন? 15 বছর বয়সে প্রকাশিত হয়। তার কাব্যগ্রন্থগুলোর নাম এখানে দেওয়া আছে, ভালো করে একটু পড়বা, দেওয়া আছে, এগুলি স্ক্রিনশট নিয়ে ভালো করে পড়বা। মানসী, সোনার তরী, চিত্রা, চৈতালি, খনিকা, নৈবেদ্য, গীতাঞ্জলি, জাস্ট এগুলো তোমরা একটু রিডিং দেবো। তার নাটক কি আছে, গল্পগ্রন্থ কি আছে, প্রবন্ধগুলো কি আছে, ভ্রমণ কাহিনী কি আছে, এগুলো জাস্ট পরীক্ষাতে আসবে। জাপান যাত্রী, পথের সঞ্চয়, পারস্য, রাশিয়ার চিঠি, এগুলো জাস্ট তোমরা এমসিকিউ এর জন্য মনে রাখবে, ঠিক আছে? এগুলো তোমাদের কাজ, এগুলো ভালো করে বেশি বেশি করে পড়বা। তারপর উপাধি বিশ্বকবি, তাকে বলা হয় বিশ্বকবি, কবিগুরু। ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধি দেন, নাইট উপাধি দেন ব্রিটিশ। এটা কিন্তু এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। আর পুরস্কার কি পাইছে তিনি? রবীন্দ্রনাথ 1913 খ্রিস্টাব্দে গীতাঞ্জলি দ্য সং অফারিং, এটা অনুবাদ করেন। গীতাঞ্জলি দ্য সং অফারিং সংকলন এশিয়াদের মধ্যে প্রথম সাহিত্য নোবেল পুরস্কার লাভ করেন। তাহলে এশিয়াদের মধ্যে প্রথম নোবেল জয়ীকে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। কিসের উপর? গীতাঞ্জলি দ্য সং অফ অফারিং, সং অফারিং এর জন্য, এই বইটার জন্য। মৃত্যু কি? তিনি 1961, তারপর নোবেল পুরস্কার পান, তাই তো? নোবেল পুরস্কার পান, এই কথাটা মাথায় রাখবো, নোবেল পুরস্কার। আচ্ছা, তিনি 1941 খ্রিস্টাব্দে 7 আগস্ট অর্থাৎ 1834 সালের 22শে শ্রাবণ কলকাতায় মৃত্যুবরণ করেন। এটা মাথায় রাখবো, সালগুলো একটু মাথায় রাখবো সুন্দর করে। এগুলো কিন্তু পরীক্ষাতে এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো মাথায় রাখবো। জি, এটা শব্দ অর্থ অলরেডি আমরা এগুলো পড়ে ফেলছি সব, এগুলো দেখবা, পাঠ পরিস্থিতি দেখবা। আচ্ছা, আমরা কিছু বহু নির্বাচনী সমাধান করি, কিছু এমসিকিউ আমরা সলভ করে ফেলি। চলো। সুভা গল্পে সুভা কোন প্রকৃতির প্রতিবন্ধী? সে কিন্তু বাক প্রতিবন্ধী, তাই না? বাক প্রতিবন্ধী মানে কি? সে কথা বলতে পারে না, বাক প্রতিবন্ধী। ছোট মেয়েটির নাম সুভাষিনী কে রাখে? তার পিতা বাণীকণ্ঠ রাখে, তার পিতা বাণীকণ্ঠ রাখে সুভাষিনী। সুভাষ সাধারণের দৃষ্টিপথ থেকে নিজেকে গোপন করিয়া রাখিতে সচেষ্ট হয়েছিল কেন? রাখিছে এই জন্য, সে মেয়ের গর্ভকারিতা মেনে নিয়ে তাদেরকে এক ঘরে করতে চাইতো বলে পিতামাতা নীরব না, বিধাতার অভিশাপ স্বরূপ মনে করতো। সে মনে করতো যে আমি জন্মগ্রহণ করেই ভুল করছি, এটা এখানে হবে অ্যান্সার। এটা হবে অ্যান্সার। পিতামাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল। কে ছিল পিতামাতার মধ্যে? সর্বদা জাগরুক ছিল কিন্তু শুভা, 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 এগুলো একটাও না, এগুলো একটাও হবে না, এটা হবে হচ্ছে শুভা। শুভা, শুভাকে তার মা গর্ভের কলঙ্ক মনে করেন, কেননা শুভা শব্দহীন সঙ্গীর সংসার বিভাগে বাক প্রতিবন্ধী। যেটা হবে বাক প্রতিবন্ধী, কথা বলতে পারে না, এটা বাক প্রতিবন্ধী। কে শুভার গাছ আটিত? এই যে বলছিলাম এমসিকিউ এ, শুভার গাছ আটিত কে? পাঙ্গুলি। আর সর্বস্বী তার গলা ধরিয়ে থাকিত, তাই তো? পাঙ্গুলি তার গাছ আটিত। প্রতাপের প্রধান শখ ছিল ছিপ ধরিয়া মাছ ধরা, ছিপ ফেলিয়া মাছ ধরা। এটা ছিল প্রতাপের প্রধান শখ, ছিপ ফেলিয়া মাছ ধরা। ঠিক আছে, দেখা গেলে বিগত সালে আসছে কিন্তু সব। শুভা গল্পে উল্লেখিত গভীর নিস্তব্ধ পাতালপুর দেখতে কেমন? মণিদীপ্ত। এই তার মাটির নিচের অংশটা কি? মণিদীপ্ত না? ওই যে সোনামণি, সাপের মণি মুক্তা, রূপার অট্টালিকা, তারপর সোনার পালঙ্ক ইত্যাদি। এটা আর কি। কিরে সু, তোর নাকি বর পাওয়া গেছে, তুই বলতে তুই বিয়ে করতে যাচ্ছিস, উক্তিটা কার? প্রতাপের। এটা দ্বারা আদর বোঝানো হয়েছে, আদর, আদর, আদর। সহমর্মিতা, ঘৃণা, তিরস্কার না, এটা আদর বোঝানো হয়েছে।
শুভা কার পায়ের কাছে বসে মুখের দিকে সে কাটতে লাগলো, বাবার বাণীকণ্ঠ, তার বাবা কই, বাবা, এই যে বাবার পায়ের দিকে বসে কাটতে লাগলো, ঠিক আছে। আমার মতে দুটা বাহু বাড়ায়া তুমিও আমাকে ধরিয়ে রাখো, শুভা কাকে বলো? প্রকৃতিকে বলছে, মূলত সে প্রকৃতিকে বলছে, এটা নদীকে ধারে গিয়ে বলছে যে আমার মতো তুমি আমাকে বাহু ধরে, তুমি আমাকে যাইতে দিও না মা। শুভার এই কথা কি প্রকাশ পেয়েছে? শুভার এই কথা দ্বারা আকুলতা প্রকাশ পেয়েছে, আকুলতা, যে মা তুমি আমাকে যাইতে দিও না মা, এটা বোঝানো হচ্ছে। হ্যাঁ, এরপরে কি? কপল, কপল শব্দ গাল, কপল মানে গাল, গাল গাল, এটা বলছিলাম, কপল মানে গাল। সৃজনশীল সমাধান করে ফেলি, তোমাদের বইয়ে যে সৃজনশীলতা ছিল আমরা সমাধান করে ফেলি। চলো দেখি। দুই পুত্র সন্তানের পর কন্যা সন্তান পলাশবাবুর পরিবারের আনন্দ বন্যা নিয়ে এলো। দুই পুত্র সন্তানের পর কন্যা সন্তান পলাশবাবুর পরিবারে আনন্দের বন্যা নিয়ে এলো, মানে দুইটা ছেলে, তারপরে তার মেয়ে হয়েছে, নাম রাখা হলো কল্যাণী। আচ্ছা, ওকে, ফাইন। সকলের চোখের মণি কল্যাণী বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে পলাশবাবু বুঝতে পারলেন বয়সের তুলনায় কল্যাণীর মানসিক বিকাশ ঘটেনি। তাহলে বয়স যাওয়ার সঙ্গে সঙ্গে কল্যাণীর যে মানসিক বিকাশ সেটা ঘটেনি। কিছু বললে ফ্যাল করে চেয়ে থাকে। কল্যাণী বিয়ের কথাবার্তা চলতে পলাশবাবু কল্যাণীর অবস্থা বর পক্ষে খুলে বললেন। সব শুনে বরের বাবা সুবোধবাবু, তাহলে বরের বাবার নাম কি? সুবোধবাবু, আর পলাশবাবুর মেয়ের নাম কল্যাণী, এই কথাটা মাথায় রাখতে হবে। পলাশবাবু কল্যাণী যদি মতো আমার একটা ছেলে তো হতে পারতো, তা কাজে কল্যাণী মাকে ঘরে নিতে আমার কোনো আপত্তি নেই। তাহলে কল্যাণী যে মানসিক প্রতিবন্ধী, সে অনেক কিছু জিনিস বুঝতে পারে না, তো তাই সুবোধবাবু বললো যে আমার মেয়েও তো এমন হইতে পারতো, তাহলে আমি তাকে আমার ছেলের সঙ্গে বিয়ে দিয়ে আমার ঘরে নিয়ে নেব। তাহলে এক নাম্বার হচ্ছে, এখানে বলা হচ্ছে, দেখো সুভার গ্রামের নাম কি? সুভার গ্রামের নাম কি বলো তো? চণ্ডীপুর, এই অ্যান্সার। এক নম্বর হচ্ছে সুভার গ্রামের নাম হচ্ছে চণ্ডীপুর, এটা তো অ্যান্সার হয়ে গেল ক। তারপরে খ নম্বর কি? পিতামাতার নীরব হৃদয় ভার, কথাটা তার লেখক কি বুঝেছেন? কথাটা তার লেখক এটা বুঝাইতে চাইছে, কি বুঝাইতে চাইছে বলো তো? সে বোবা, সে বুঝাইতে চাচ্ছে পিতামাতার নীরব হৃদয় ভার। কথাটির মধ্যে লেখক বাক প্রতিবন্ধী সুভার বিয়ের বয়স হয়েছে, সত্ত্বেও বিয়ে দিতে না পারার যে পিতামাতার হৃদয়ের নীরব কষ্টকে বোঝানো হয়েছে, এটা হচ্ছে মূল কথা। যে তার বিয়ের বয়স হয়েছে, সে কথা বলতে যেহেতু পারে না, তাকে বিয়ে দেওয়া যাচ্ছে না, এটাই এখানে বোঝানো হয়েছে। তোমরা জাস্ট এটা স্ক্রিনশট দিয়ে অ্যান্সারটা পড়ে ফেলবো। এরপরে আর একটা কোশ্চেন, যেটা হচ্ছে এইটা, যে উদ্দীপকে প্রথম অংশের বক্তব্য কল্যাণী ও শুভার যে বিশেষ দিকটি সঙ্গতি তা ব্যাখ্যা করা হয়েছে। উদ্দীপকের প্রথম অংশে কল্যাণী বাক প্রতিবন্ধী, শুভাও বাক প্রতিবন্ধী, অর্থাৎ কল্যাণীর যেমন মানসিক বিকাশ ঘটেনি, তেমন শুভারও মানসিক দিকটি সঙ্গতি আছে, তা ব্যাখ্যা দেখানো হয়েছে। কি দেখানো হয়েছে সেটা একটু ব্যাখ্যা করো। তো এইটা এখানে বলছে, কি কি জিনিস এখানে চেঞ্জ আসছে সেটা এখানে বলা হয়েছে, ওই কথাগুলো এখানে সুন্দর করে লেখা আছে। উদ্দীপকের প্রথম অংশের বক্তব্য কল্যাণী শুভার প্রতিবন্ধী দিকটি সঙ্গতিভাবে দেখানো হয়েছে। একই জিনিস, দুইজনের বাক প্রতিবন্ধী, বাট একজনের ক্ষেত্রে প্রকৃতির মধ্যে বড় হচ্ছে এবং তার ভালোভাবে বিয়ে হচ্ছে না, আর একজনের ইজিলি তার কি হয়ে যাচ্ছে? বিয়ে হয়ে যাচ্ছে। কথাগুলো এখানে সুন্দরভাবে বলা হয়েছে। এগুলো জাস্ট তোমরা পড়ে নিবে অ্যান্সারগুলো, ঠিক আছে? স্ক্রিনশট দিয়ে নাও, স্ক্রিনশট দিয়ে নাও। গ নং প্রশ্ন তোরা সুন্দর করে স্ক্রিনশট দিয়ে নাও, এটা স্ক্রিনশট দিয়ে নাও, এটা জাস্ট তোমরা পড়বো এখান থেকে, ঠিক আছে? এগুলো জাস্ট আমি সুন্দর করে লিখে দিচ্ছি। ঘ নং প্রশ্নটা কি আছে চলো দেখি। ঘটা, কল্যাণী ও শুভা একই পরিস্থিতির শিকার হলে উভয়ের প্রেক্ষাপট ও পরিণতি ভিন্ন বিশ্লেষণ করো। একজনের ইজিলি বিয়ে হচ্ছে, আর একজনের কি হচ্ছে না? ইজিলি বিয়ে হচ্ছে না, মানে প্রকৃতি গ্রামের লোক তাকে ভালোভাবে দেখতেছে না, আর একজনকে ইজিলি সমাজের লোক সুন্দরভাবে কি করতেছে? সহজভাবে দেখতেছে। সে কথাগুলো এখানে বলা হয়েছে, এই কথাগুলো এখানে বলা হয়েছে। এই যে ঘ নং প্রশ্ন উত্তর, এই কথাগুলো সুন্দর স্ক্রিনশট দিয়ে নাও, যে শুভ কল্যাণী একই পরিস্থিতির শিকার হলে উভয়ের প্রেক্ষাপট ও পরিণতি ভিন্ন, মন্তব্য যথার্থ, যথার্থ মন্তব্য। ওই কথাগুলো এখানে বলা হচ্ছে, প্রতিবন্ধীরা সমাজের বিভিন্নভাবে অবহেলার সম্মুখীন হয়, অথচ তারা আমাদের সমাজের অংশ, আমাদেরও মতোই মানুষ, তাদের কল্যাণে এগিয়ে আসে আমাদের নৈতিক দায়িত্ব, আমাদের সহানুভূতি পেলে তারাও পরিপূর্ণ জীবনে পরিপূর্ণতা লাভ করে। এই কথাটা এখানে বলা হচ্ছে, যে শুভার ক্ষেত্রে যেমন ভালো জায়গায় বিয়ে হওয়াটা কষ্ট হচ্ছিল, কিন্তু সেক্ষেত্রে কল্যাণীর ক্ষেত্রে ইজিলি তার সুন্দরভাবে বিয়ে হচ্ছে, সমাজে সে একটা অবদান রাখতে পারবে। এই বিষয়গুলো এখানে সুন্দরভাবে বলা হচ্ছে। এটা জাস্ট তোমরা একটু স্ক্রিনশট দিয়ে এটা জাস্ট এখান থেকে পড়ে নিবে, ঠিক আছে? আচ্ছা, আর একটা কথা বলি, আমাদের হচ্ছে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে আমাদের একটা কোর্স আছে, ঠিক আছে? এটা হচ্ছে টোটাল তোমাদের 1000 টাকা এই কোর্সটা, বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র মিলে একটা কোর্স আছে। তো কোর্সে যদি তোমরা ভর্তি হতে চাও বেসিক টু প্রো কোর্সে, এই যে নাম্বারে 01711070671, এটা তোমরা যদি হোয়াটসঅ্যাপ করে দাও তাহলে হয়ে যাবে।
হোয়াটসঅ্যাপ যদি এই নাম্বারে করে দাও তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। তো এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে, তোমাদের সময় কোনো যদি কথাবার্তা থাকে, কোনো আলোচনা থাকে, তাহলে তোমরা হোয়াটসঅ্যাপ খুলে তোমরা বিস্তারিত জানতে পারবে। তো এরপরে হচ্ছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের ক্লাসটা করছো। ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।